5ই আগস্টের যে গণ অভ্যুত্থান দিবস সেটার শুভেচ্ছা এবং গত জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মানে ঘোষণাপত্রের সাথে ফ্যাসিবাদ ফেরত আসা না আসার আসলে সরাসরি সম্পর্ক আপাতত আমি দেখতেছি না। মানে ফ্যাসিবাদের মানে ফ্যাসিবাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে আমরা ধরেন হরে ধরে সব কিছুকে ফ্যাসিস্ট বলি, ফ্যাসিবাদ বলি, এরকম একটা যে এরকম ব্যাপার আছে। আর হচ্ছে যে যে কোনোভাবেই ধরেন কোনো একটা পদক্ষেপ আমাদের পক্ষে গেলে মনে হয় যে তাহলে বোধহয় আর ফ্যাসিবাদ আসবে না। কিন্তু ফ্যাসিবাদ একটা সিস্টেমেটিক ব্যাপার এবং পৃথিবীতে ফ্যাসিবাদ বাংলাদেশে প্রথমবার আসছে তা না, পৃথিবীতে বহু জায়গায় মানে পুরো গোলার্ধ জুড়ে বহু পয়েন্টে ফ্যাসিবাদ আসছে, প্রত্যেকটার আলাদা আলাদা রূপ আছে। আমি একটু আগে যে মাসুদ কামাল ভাইকে বলতেছিলাম যে প্রায় সকল ফ্যাসিস্ট দেখবেন তার নিজের বড় বড় মূর্তি তৈরি করছে, কিন্তু বাংলাদেশ বোধহয় একমাত্র যে হচ্ছে তার পিতার মূর্তি তৈরি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে। তো এরকম অনেক ডাইমেনশন আছে, কিন্তু এর মধ্যে আবার কিছু কমন ব্যাপার আছে। কমন ব্যাপারটা হচ্ছে যে ফ্যাসিবাদের ধরেন রাজনৈতিক বয়ান থাকে, ফ্যাসিবাদের কালচারাল ওয়েপন থাকে, ফ্যাসিবাদের বুদ্ধিভিত্তিক ওয়েপন থাকে, ফ্যাসিবাদের বিরাট অর্থনৈতিক ক্ষমতা তৈরি হয় অথবা সে লুটপাট করে সেই ক্ষমতা তৈরি করে। কিন্তু এই সবগুলো জিনিস আসলে প্রয়োগ করা যায় তখনই যখন এমন একটা রাষ্ট্র ব্যবস্থা থাকে যে রাষ্ট্র ব্যবস্থা এইগুলোকে মানে কি বলে ধারণ করতে কিংবা এগুলোকে ওই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে রাষ্ট্র ব্যবস্থা প্রস্তুত থাকে, অথবা রাষ্ট্র ব্যবস্থা বাধা দেওয়ার ক্ষমতা তার থাকে না। রাষ্ট্র নিজে বাধা দিতে পারে না, কারণ রাষ্ট্রের মধ্যে তো অনেক পদ্ধতি থাকে যেগুলো দিয়ে বাধা দেওয়া যায়, সেটা থাকে না। তখনই আসলে ফ্যাসিবাদ করা যায়। ওইটাকেই আসলে আমরা মূলত ইন্ডিকেট করছি ফ্যাসিবাদী ব্যবস্থা। তো ফ্যাসিবাদী ব্যবস্থার ক্ষেত্রে যেটা হয়েছে যে ধরেন মনে করেন যে ঘোষণাপত্রের মধ্যে আমরা এটাকে এটা আকাঙ্ক্ষা হিসেবে বলতে পারি। আমরা অনেকগুলো ঐতিহাসিক সরাসরি যদি জানতে যে ঘোষণাপত্র আপনারা যেভাবে চেয়েছিলেন ঘোষণাপত্রটি কি সেভাবে উপস্থাপন হয়েছে? না, এটা তো ধরেন আমরা তো ডিসেম্বর মাসেই চেয়েছিলাম, ডিসেম্বর মাসে তো এটা হয় নাই। এখন এটা নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে। এটা ধরেন অনেকগুলো জিনিস এসছে, অনেকগুলো জিনিস হয়তোবা ঠিক মতো আসেনি, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে সংবিধানের সংযোজনের ক্ষেত্রে এইখানে এটাই আমি আপনাকে বলছি। সংবিধানের সংযোজনের ক্ষেত্রে ধরেন ঠিক আছে যে ধরেন আমরা যেভাবে মানে প্রত্যাশা করেছিলাম যে একটা নতুন সংবিধানের দিকে আমরা যাব, কারণ জুলাই আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে, কিংবা জুলাই আসলে সেই বাস্তবতার মুখে, সুযোগ না আমি বলবো যে বাস্তবতার মুখে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে যে এই সংবিধান দিয়ে আর চলছে না। কিন্তু বাংলাদেশের ধরেন প্রতিষ্ঠিত সকল পক্ষ, রাজনৈতিক দলসহ অন্যান্য সকল পক্ষ তো জুলাইকে 106 অনুচ্ছেদের ব্র্যাকেটে ঢুকাই দেওয়া হলো। তা যখন ঢুকাই দেওয়া হলো সেই জায়গা থেকে যদি আপনি বিচার করেন তাহলে একরকম ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু এই সংবিধান একটা মহান ব্যাপার, পবিত্র ব্যাপার, এটা ঠিক রাখতে হবে। এটা ঠিক না রাখলে তো ধরেন অনেক কিছু হয়ে যাবে। সো সেই জায়গা থেকে ধরেন ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে আমি খুব কি বলে যে নিয়ে বলতেছি, একটু কি বলে যে বেয়াদবি টাইপ করে বলতেছি, কারণ এখানে অসীম ভাই আছেন, আমার আসলে আইন সংবিধান নিয়ে এগুলো নিয়ে খুব সতর্কভাবে কথা বলা দরকার। কিন্তু যেটা আজকেও আবার এই ঘটনাটা ঘটলো যে এখানে অন্তত দুইটা অনুচ্ছেদের মধ্যে 25 এবং 27 দুইটা অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে যে নির্বাচিত সরকার অথবা নির্বাচিত পার্লামেন্ট এটা এসে সংবিধানের সংযোজন করবে। প্রশ্ন হচ্ছে যে প্রথমত বাংলাদেশের সংবিধান সংশোধনীর যে পদ্ধতিটা দেওয়া আছে এটাই প্রথমত আসলে প্রক্রিয়াগতভাবে এটা ভুল। কারণ সংবিধান হচ্ছে গিয়ে জনগণের অভিপ্রায়ের দলিল, এটা চেঞ্জ করার ক্ষমতা জনগণের কাছেই থাকা উচিত, কিন্তু এটা নাই তো নাই, যার কারণে এখানে ধরেন বাকশাল আসছে। এখন এইটা থাকলে যে সমস্যাটা হয়, থাকলে যে প্রবলেমটা হয়, এটার অনেকগুলো উদাহরণ আছে, কিন্তু আমি একটা উদাহরণ দিই, যে উদাহরণটা হচ্ছে গিয়ে আমি আশা করি কেউ বিরোধিতা করবে না। পঞ্চম সংশোধনী 1975 সালের 7 নভেম্বর থেকে 1979 সালের 5 এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্ডারে যত কার্যক্রম করা হয়েছিল এইটাকে বৈধতা দিয়ে এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন সব কিছু মিলে একটা পঞ্চম সংশোধনী করা হয়। এটা কিন্তু কোর্ট বাতিল করে দিয়েছিল, যার কোর্টই হোক, হাসিনার কোর্ট বাতিল করেছে, কিন্তু কোর্ট বাতিল করে দিয়েছে। তার মানে হচ্ছে যে কোর্টে এটা নিয়ে যাওয়া যায়, কারণ আপনি এটা সংশোধনী করছেন, 2/3 মেজরিটি দিয়ে করছেন। তার মানে হচ্ছে যে এবং এইখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, জিয়াউর রহমান সাহেব নিজেই কিন্তু সংবিধান সংশোধনীর ক্ষেত্রে 2/3 মেজরিটির পাশাপাশি গণভোটের বিধানও উনি যুক্ত করেছিলেন, কিন্তু পরে আমরা কিন্তু এটা আর ফলো করিনি, আমরা পরে কেউ ফলো করিনি। তো এতে করে যেটা হয়েছে যে আবার এখন বাংলাদেশে আমরা যে বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছি, 91 এর পরে একটি গণভোট হয়েছিল, একটাই মাত্র হয়েছে, এটাই হয়েছে, ওই 91 সালের গণভোটটাই হয়েছে। এটা তো ডিপেন্ড করে যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলোতে 2/3 মেজরিটির প্রয়োজন হয়
সেই ক্ষেত্রে যেটা হয়, যেটা আওয়ামী লীগ করেছে সেটা তারা ফেসিস্ট কায়দায় যেটা করেছে, যে আদালতের কাঁধে বন্দুক রেখে তারা কিছু কাজ করেছে, যেখানে এই যে গণভোটের যে বিষয়টা যে মানে আসার কথা ছিল সেটা তারা আদালতের কাঁধে মানে রেখেই করেছিল। না মানে আমি যেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ মানে এইটার যে ব্যাপারটা হচ্ছে যে সংবিধান, দেখেন এখানে এক জায়গায় বলা হচ্ছে সংবিধান সংস্কার, কিন্তু লিখতেছে সংস্কার, কিন্তু আমাদের মাথায় কাজ করতেছে সংশোধনী। সংশোধনী আর সংস্কার দুইটা শব্দ আমরা আলাদা কেন বলছি? নিশ্চয়ই এটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা প্রক্রিয়াটা একই বলতেছি। এই যে সংকটটা, এই সংকটটা আসলে যেটা হচ্ছে যে আমাদের এই সংশোধনী মানে এই খসড়াগুলো যারা হয়তো তৈরি করতেছেন কিংবা যারা রেডি করতেছেন তারা হয়তো বা পুরোপুরি এই বিষয়গুলোতে ওয়াকিবহাল না, অথবা গুরুত্বই দেন না যে আচ্ছা এটা একটা কিছু করে দিলেই হলো। জুলাই সনদের ক্ষেত্রে একই প্রবলেম হয়েছে, যে ধরেন জুলাই সনদের জন্য ঐক্যমত কমিশন যখন বসে এবং ঐক্যমত কমিশন যখন স্প্রেডশিট দেয় রাজনৈতিক দলগুলোকে 166টা সংস্কার প্রস্তাব, এখানে কিন্তু 6টা পদ্ধতির কথা বলা হয়েছিল। সেই 6টা পদ্ধতির একটা পদ্ধতি হচ্ছে নির্বাচিত সরকার এটা ইয়ে করবে কিংবা নির্বাচিত পার্লামেন্ট এটা করবে, বাকি 5টা পদ্ধতি নিয়ে কিন্তু আরও আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো কিন্তু সেটেল হয়নি কোনোটাই, যে কোন পদ্ধতিতে যাবে। এখন কিন্তু আবার মানে ঐক্যমত কমিশন প্রথমে খসড়া দিয়ে দিছিল নির্বাচিত সরকার করবে, পরে কিন্তু এখন আবার ধরেন আমরা যেহেতু বিরোধিতা করছি, আরও অনেকেই বিরোধিতা করেছে, তারা বলতেছে এটি নিয়ে আমরা আলোচনা করবো যে কী পদ্ধতিতে এটা বাস্তবায়নটা হবে। তো কী পদ্ধতিতে বাস্তবায়ন হবে এইটা মানে সেটেল হওয়ার আগেই প্রধান উপদেষ্টা নিজেই, যিনি আবার ঐক্যমত কমিশনের সভাপতিও বটে, উনি নিজেই আসলে কয়েকবার আসলে এই পদ্ধতি উনি বাতলে দিচ্ছেন, কিংবা আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সো এইটা যেটা হবে, কারো চাপ ছিল কোন রাজনৈতিক দলের এরকম? এটা আমি ঠিক মানে মনে করি না। আমার কাছে যেটা মনে হয় যে মানে খুব সম্মান রেখে বলতে হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা উনি তো আসলে একটা অন্য ফিল্ড থেকে আসা মানুষ, উনি তো রাজনীতি করা মানুষ না। আমার কাছে মনে হয় যে ওনার কোনো পলিটিক্যাল কাউন্সিল নাই। মানে এইরকম একটা কঠিন সময়ে, এরকম একটা কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব যখন উনি নেন এবং একটা মানে খুব উত্তাল একটা পরিস্থিতি থেকে স্থিতিশীলতায় আনার জন্য যেরকম দক্ষতা দরকার ছিল, এর জন্য আমি মনে করি একটা পলিটিক্যাল কাউন্সিল থাকা দরকার ছিল। আমার কাছে মনে হয় না এটা আছে, মানে অফিসিয়ালি তো নাই, থাকলে তো আমরা জানতাম, আনঅফিসিয়ালিও আমার কাছে মনে হয় না এটা আছে। দ্যাটস ওয়াই ধরেন এই পলিটিক্যাল ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে খুবই টালমাটাল এবং কিছুটা ইয়ে দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোই তো তার পলিটিক্যাল কাউন্সিল, কারণ আপনি দেখছেন সংকটে পড়লেই রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল কাউন্সিল, ধরেন এটা রাজনৈতিক দলগুলো হচ্ছে অনেক এক ধরনের লেজিটিমেসি দেয়, পলিটিক্যাল কাউন্সিলের ব্যাপার না। রাজনৈতিক দলগুলোর সাথে তো উনি সরাসরি পরামর্শ করছেন না, তাহলে ডে টু ডে পরামর্শ। পলিটিক্যাল কাউন্সিল হচ্ছে ডে টু ডে তাকে পরামর্শ করবে, ডে টু ডে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারবে। মানে এই ব্যাপারটা আবার চ্যালেঞ্জ করার ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আমরা 3 জনে মিলে আপনাকে চ্যালেঞ্জ করলাম, কিন্তু আপনি জানেন যে আমরা আসলে আপনার বিরোধিতা করছি না, আপনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছি যে না এইটা করলে কিন্তু এই প্রবলেম হতে পারে। সো এই জায়গাগুলো, এইটা আসলে আমি মনে করি যে খুব কিছুটা অদক্ষতার ব্যাপার আছে এখানে। এই কথাগুলো বলাটা একটু গর্হিত, আমাদের জায়গা থেকে তো আরও গর্হিত, আমরা তো খুবই ছোটো মানুষ, একদম রাজনীতিতে নতুন, কিন্তু আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনের এই প্রশ্নটা ধরেন এমনভাবে আসে, ওই যে কোশ্চেনটা অনেক সময় লিডিং কোশ্চেন হয় তো, যে মানে এমনভাবে উত্তরটা ধরেন দিতে গেলে মনে হয় যে অ্যাজ ইফ আমরা বোধহয় নির্বাচনের বিরোধিতা করছি। আমরা ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে জায়গাটা আমরা নিশ্চয়তা চাচ্ছিলাম, যে জায়গাটা নিয়ে আমরা বারবার আসলে কথা বলছি যে সংস্কারটা কি হচ্ছে, কোথায় যাচ্ছে, আর হচ্ছে যে বিচারের ব্যাপারটা কী হচ্ছে। বিচারের ব্যাপারটাও আমরা বারবার বিচারকে ত্বরান্বিত করা, আরও বেশি ইয়ে করা, যেমন পরের একটা ট্রাইব্যুনাল করতে অনেক সময় লাগালো, এখন ওইটাতে বোধহয় এখনও কার্যক্রম শুরু হয়নি। আর ধরেন সংস্কারের ব্যাপারটা যেটা হয়েছে, সংস্কার এখনও ঐক্যমত কমিশনে এখনও তো কিছু কাজ বাকি আছে, আশা করি এটা হয়ে যাবে। তো প্রবলেম যেটা মানে ইয়ে দাঁড়ায়, আমাদের এমনিতে ডেট নিয়ে কোনো প্রবলেম নেই, ডিসেম্বরে দিলেও আমাদের কি সমস্যা, আমাদের তো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে নির্বাচনটা আপনি কোন কাঠামোর অধীনে করবেন, এটা একটা ধরেন প্রশ্ন আছে। আর একটা হচ্ছে যে মানে মানে এই যে নির্বাচন কমিশনটা, এই নির্বাচন কমিশনটা আসলে ফিট কিনা, এই দুইটা জায়গায় আমরা কনসার্ন। একটা বড় আপত্তি আছে নির্বাচন কমিশন নিয়ে একটু আমাদের, কারণ এর ফিটনেস টেস্ট হয়নি, কারণ গত 15 বছর এখানে কোনো নির্বাচন হয়নি। সো নির্বাচন কমিশন জানে না কীভাবে নির্বাচন করতে হয়। তারপর নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করে, সাধারণত পুলিশ এবং আমলাতন্ত্র প্রধানত, ইভেন ধরেন মনে করেন যে যারা আরও অ্যাসোসিয়েট থাকে, তারাও আসলে জানে না যে সঠিক নির্বাচন কীভাবে করতে হয়। তো এইখানেটা আমরা বলছিলাম যে একটু তাদেরকে টেস্ট করা হোক। তো এই জায়গাটা আবার তখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখা হয়েছে। এখন ধরেন ভয়ে অনেক কথা বলা যায় না, মানে আমাদের ভেতরে এক ধরনের সেলফ সেন্সরশিপ আসছে, যেমন অনেক বিষয়ে আরও আলোচনা করা দরকার ছিল, আরও আলাপ করা দরকার ছিল। কিন্তু ধরেন নির্বাচন হলেই কেবলমাত্র বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে, এই ধরনের একটা মানে
ইয়ে তো আসলে করা গেছে বাংলাদেশে, এই ধরনের একটা মানে কি বলে যে মতামত প্রতিষ্ঠা করা গেছে। এখন এটার বিরুদ্ধে বললে আমরা নির্বাচন বিরোধী কিংবা গণতন্ত্র বিরোধী হয়ে যাওয়ার একটা রিস্ক আছে। তো সেক্ষেত্রে ধরেন আমাদেরকে একটু সাবধানে কথা বলতে হয়, যেহেতু আমরা একদমই এনসিপির জন্য অনেক বিষয় তো সামনে অনেক চ্যালেঞ্জের, যেমন আপনার নির্বাচন কমিশন নিয়ে আপনাদের খুব বেশি ইতিবাচক মনোভাব নেই। আপনারা জুলাই পদযাত্রা করলেন, দেশের বিভিন্ন জায়গায় আপনাদের উপর হামলা হলো, অনেক সময় বাধার সম্মুখীন হলেন, আপনারা আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে কথা বলেছেন, সংস্কার নিয়ে কথা বলছেন, আপনাদের দলের নিবন্ধনও এখনও কনফার্ম হয়নি। এই সব বিষয়ে এনসিপি আসলে কতটা প্রস্তুত, বা ফেব্রুয়ারির এই ঘোষণায় মনে করে যে এনসিপির প্রস্তুতির জন্য ধরেন আপনি তো জাতীয় নির্বাচন আটকে রাখবেন না, ওইটা ফ্যাক্টর না। এনসিপি যতটুকু প্রস্তুত হবে ততটুকু এনসিপি নির্বাচন করবে যখন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা নির্বাচন করবে, নির্বাচন করে ধরেন ক্ষমতায় যাবে কিংবা ক্ষমতার একটা কেক ভাগাভাগি করবে, এইটার জন্য আসলে মূলত এনসিপি মানে রাজনৈতিক দল করেনি। আমরা অনেকেই এইভাবে আসলে দেখি না বাংলাদেশ রাষ্ট্রকে, কারণ বাংলাদেশে ধরেন অনেক নির্বাচন হয়েছে, অনেক মন্ত্রী এমপি হয়েছে, অনেক প্রধানমন্ত্রী হয়েছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশের কতটুকু কি চেঞ্জ হয়েছে আমরা আসলে রিয়েলি ভেতর থেকে জানি। বাংলাদেশ কতটুকু 54 বছরে কতটুকু অগ্রগতি হয়েছে, কতটুকু ধ্বংস হয়েছে, এটা আমরা রিয়েলি ভেতর থেকে জানি। আমাদের তো শুধু রক্ত দেওয়ার ইতিহাস, আমরা এটাই শুধু দেখতে পাই যে শুধু আমাদের বারবার রক্ত দিতে হয়েছে। যে 54 বছরে সবচেয়ে বেশি রক্ত দিলাম আমরা গত জুলাইতে। তা আমরা আসলে যেটা বুঝি যে বাংলাদেশের সিস্টেমেটিক যে মানে যেই সিস্টেমের মধ্যে বাংলাদেশ পরিচালিত হয়, এই সিস্টেমকে প্রপারলি সংস্কার করে মোটামুটি মোটা দাগে মানুষের নিয়ন্ত্রণে যদি না আনা যায়, তাহলে এটা বারবার ঘটতে থাকবে। ওই যে ধরেন মাসুদ কামাল ভাই বললেন না যে সংবিধানে প্রোটেকশন তো এটা দেওয়া ছিল, প্রোটেকশন দেওয়া ছিল, তো এটার রেজাল্ট কী হয়েছে? রেজাল্ট হচ্ছে কি আপনাকে গণ অভ্যুত্থান করে হাসিনাকে সরাইতে হয়েছে। ওটাই হচ্ছে যে ধরেন সংবিধানের ইয়েটা, যে সংবিধান না থাকলে কি হয়, সংবিধান এটা দেওয়া থাকলে কি আসে যায় হচ্ছে ওইটা যে তখন আপনাকে গণ অভ্যুত্থান করতে হয়, রক্ত দিতে। তার মানে আরেকবার যে আপনি গণ অভ্যুত্থানের মুখে পড়বেন না সেই জায়গাটা নিশ্চিত করো, ওটাই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, মানে সবগুলো মিলিয়ে। তো এই জায়গাগুলোতে আমাদের এখনও কিছু সংশয় সন্দেহ রয়ে গিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখনও মনে করি যে সবচেয়ে ভালো হতো যে এই জায়গাগুলো যদি আমরা সেটেল করে তারপরে ডিক্লারেশনে গেলে এটা কোনো সবার জন্য ভালো হতো, আমাদের এই আলাপগুলো এখন করতে হতো না। আর হচ্ছে যে অনেকগুলো বিষয় আমরা আসলে আলাপের মধ্যেও আনতে পারিনি। অনেকগুলো ধরেন মানে পরিস্থিতি আছে বাংলাদেশে, যে ধরেন আমরা নতুন বাংলাদেশে কি আবার আমরা কুইক রেন্টাল করব, বছরে 50,000 কোটি টাকা 1 লক্ষ কোটি টাকা ধরেন সরকারি দলের লোকদেরকে আমরা ধরেন একরকম উপহার দিয়ে দিব উপঢৌকন হিসেবে, এটাকে আমরা করব কিনা? যদি না করি তাহলে এটা আমরা কীভাবে বন্ধ করবো? এটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সহ যারা পক্ষ তাদের নিয়ে আলোচনা করা দরকার ছিল না, সে আলোচনা তো আমরা করতে পারিনি। এই আলোচনা করলে আবার নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ধরেন খোঁজা হইতো। হ্যাঁ, তো এরকম অনেকগুলো আনসেটেল বিষয় রয়ে গেল বাংলাদেশে, যে বিষয়গুলো ধরেন মনে করেন বাংলাদেশে হাসিনার আমলে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা নিশ্চয়ই বস্তায় ভরে কাঁধে করে নিয়ে যাওয়া সম্ভব না। তার মানে আপনার সিস্টেম এগুলোকে অ্যালাউ করছে। তাহলে হোয়ার ইজ দ্য লুপহোল অফ দ্য সিস্টেম? এটা তো আপনাকে ইয়ে করতে হবে, চিহ্নিত করতে হবে, সেটা বন্ধ করতে হবে। তো সেটা আমরা করতে পারিনি। তার মানে হচ্ছে আবার আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। যদি এনসিপিও রাষ্ট্র ক্ষমতায় যায়, এনসিপিকেও এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। খেলাপি ঋণের কথা বলে মানে বহু কিছু। আপনি ধরেন একটা পরিবারের কাছে 9টা ব্যাংক দিয়ে দিচ্ছেন, আপনি শেয়ার বাজার খেয়ে ফেলছেন। এই যে পরিস্থিতি, এটাকে আপনি কীভাবে বন্ধ করবেন? এটা কি শুধুমাত্র যারা ক্ষমতায় আসবে তারা ভালো মানুষ, তাদের ধরেন মনে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা করবে না, এটার উপরে আপনি থাকবেন? অবশ্যই সিস্টেমের মধ্যে শয়তান মানুষ আছে, এবং এটা মনে করার কোনো কারণ নাই যে রাজনৈতিক দলের যারা ক্ষমতায় আসবে তারাই এটা করবে। যারা আসলে এটা করার পেছনে ছিল, যারা হচ্ছে এটার মূল মেকানিজমটা করে, ওরা এখনও রয়ে গেছে সব জায়গাতে, একেবারে আমলাতন্ত্র থেকে শুরু করে সিস্টেমের মধ্যে সব জায়গার মধ্যে ওই লোকগুলো রয়ে গেছে। এটা যারা রাষ্ট্র চালাইছে, ওনাদের এই অসীম ভাইদের পার্টি রাষ্ট্র চালাইছে, ওনারা এটা খুব ভালোভাবে জানে। কিন্তু এই জায়গাগুলো আনসেটেল রয়ে গেছে, এরকম অনেকগুলো বিষয় আনসেটেল রয়ে গেছে। এই জিনিসগুলো সেটেল করে যদি আমরা ইলেকশনের দিকে যেতে পারতাম তাহলে ভালো হতো। এখন দেখেন আজকের দিনটা যেটা হয়েছে, যে এটা আমাদের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। মানে ধরেন আমাদের একদিকে বিজয়ের আনন্দ আছে, আবার আর একদিকে হারানোর বেদনাও আছে, দুইটাই আছে, একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কিন্তু প্রধানত আমরা আসলে কি করছি? আমরা তো আজকের দিনটাকে উদযাপনই করছি, প্রধানত উদযাপন করছি। এখন সেই জায়গা থেকে ধরেন মনে করেন যে যাওয়াতে আমি খুব একটা দেখি না, আবার কেউ প্রশ্ন তুলছে সেটা তো আমি সমস্যা দেখি না। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সেটা যে মানে আমরা আসলে আমাদেরকে এই জায়গাগুলো ভাবা দরকার যে আমরা আসলে কতটুকু কার প্রাইভেট স্পেসে আসলে হানা দিব। এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মানে এটা প্রাইভেট স্পেসে হানা দেওয়া এবং হচ্ছে যে ধরেন স্পেকুলেশন তৈরি করা, যে একটা গুজব যেটা তৈরি করা হলো, খুব সিরিয়াস গুজব, এবং এই গুজবটা যেটা হলো পরে যেটা হলো যে মানে আমাদের এই নেতাদের নিরাপত্তার ধরেন ঝুঁকি তৈরি হলো,
এবং নিরাপত্তার ঝুঁকিটা ধরেন এক টাইপ অফ, এখন এটা আমি জানি না অসীম ভাই কীভাবে নেবেন, উনি এরপরে তো কথা বলার সুযোগ পাবেন না, যে এটা এক ধরনের মব তৈরি করা হলো, মানে এই গুজবটাকে তৈরি করে। এবং এইটা করলো আসলে মিডিয়া, এটা করলো মিডিয়া, বলা চলে প্রায় প্রতিষ্ঠিত মিডিয়ারাই এটা প্রথম ব্রেক থ্রু করলো। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা আসলে মানুষের প্রাইভেট স্পেস, ধরেন একজন রাজনৈতিক কর্মী কিংবা একজন রাজনীতিবিদ, সে রাজনীতিবিদের পাশাপাশি সে তো একজন মানুষও, তার একটা ব্যক্তিগত জীবন আছে, তার পারিবারিক জীবন আছে, সেখানে সে আসলে সময় কাটাবে কিনা, এই জায়গাটা আসলে আমাদেরকে ঠিক করা দরকার। এবং আমরা কতটুকু তার প্রাইভেট স্পেসে হানা দিব, এবং তাকে ওই প্রাইভেট স্পেসে হানা দিয়ে তাকে কি আমরা নিরাপত্তার ঝুঁকিতে ফেলবো কিনা, এই জায়গাগুলো আসলে আমাদেরকে ঠিক করা দরকার। তো সেটাও আমাদের আসলে ভাবনায় আনা দরকার। এমনিতে ধরেন মনে করেন যে যেটা হয় যে আমার লোক হইলে আমি এটা বলবো, অন্যদের ক্ষেত্রে আমি এটা ভাববো না। আমি খেয়াল করছিলাম গুজব কেন তৈরি হলো বা গুজব করে কার লাভ, এটা আমি ঠিক জানি না কার লাভ হয়েছে, এটাতে এটা করাতে কি লাভ হয়েছে। আর এটা হচ্ছে যে বাংলাদেশে ধরেন মানুষ এই ধরনের গুজব তৈরি করে এক ধরনের, মানে গুজবের একটা মার্কেট নিশ্চয়ই আছে, এই কারণে নিশ্চয়ই মিডিয়া এই গুজব করে। কিন্তু মিডিয়ারও আমি মনে করি যে এই ধরনের কিছু এথিক্স ঠিক করা দরকার, যে আমরা আসলে একজন মানুষের প্রাইভেট স্পেসে কতটুকু আসলে হানা দিব। কারণ মানে একদম গোপনে তো আসলে এই সফরটা ছিল না, মানে এটা গোপন করা সম্ভব না। এয়ারপোর্ট দিয়ে গিয়েছে, ওইখানে বিভিন্ন জায়গাতে সিসিটিভি ক্যামেরা আছে, সেটা গোপন করার সুযোগ নাই। তো যদি সত্যি এই ধরনের কোনো কিছু থাকতো, মানে যে গুজবটা আনা হলো, তাহলে নিশ্চয়ই এটা মিডিয়া জানতো। তো সেটা কেন আসলে এটা করা হলো আমি ঠিক জানি না, মানে কিন্তু আমাদের আসলে এই বিষয়গুলোতে অনেক স্বল্প ছিল, অল্প কয়েক ঘন্টার। না, এটা তো বাধ্য হয়েছে পরে চলে আসতে, তারা হয়তো বা আর একটু বেশি থাকার ইয়ে ছিল, তারা হয়তো বা পরে নিরাপত্তা বাহিনীর ইয়েতে বাধ্য হয়েছে। কারণ যেহেতু এখানে একটা ধরেন মানে আগের তো কিছু ঘটনা আছে, যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে একটা বিএনপির বিপক্ষে গেছে, কিংবা বিএনপির কক্সবাজারের যিনি সবচেয়ে বড় নেতা তার বিপক্ষে গেছে, এই বক্তব্যটা আমাদের চকরিয়া সমাবেশে হামলা হয়েছে, আমি নিজে সেইখানে উপস্থিত ছিলাম। এরপরে ওইখানে ওই এলাকাতে স্বাভাবিকভাবেই একটা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এক ধরনের একটা ক্ষোভ থাকবে, এটা স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে সে হয়তো গোপনে ট্যুরটা করতে চাইছে, কিন্তু তার প্রাইভেসিকে আসলে ধরেন লঙ্ঘন করা হয়েছে, প্রাইভেসিটাকে ওপেন করে দেওয়া হয়েছে। এইটা আসলে নিরাপত্তা সংশয় তৈরি করছে। এখন এইগুলো ধরেন মনে করেন যে এখনকার জন্য হয়তো বা ঠিক আছে, কিন্তু যখন একটা বড় ঘটনা ঘটবে তখন আমাদের হাই হাই করা ছাড়া আসলে হয়তো কিছু করার থাকবে না। এমনিতে আপনি এটাই প্রশ্ন করতে পারেন যে এই দিনে যাওয়া ঠিক আছে কিনা, হ্যাঁ, তো এইটা প্রশ্ন ঠিক আছে। কিন্তু আমি দেখছি যে এইখানে আর একটা বড় ঘটনা ঘটেছে, যে এই ধরনের একটা গুজব তৈরি করে একটা মব ক্রিয়েট করা গেছে, এবং ধরেন এই মানুষগুলোকে এক ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলা গেছে।